আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০, আহত শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, হতাহত বাড়ার শঙ্কা। গাজা সিটি দখলে নিতে মরিয়া ইসরায়েল, স্থল, আকাশ ও নৌপথে একযোগে চলছে হামলা। হামাসের মুখপাত্র সহ ৭৮ ফিলিস্তিনি নিহত, তীব্র অভিযানের হুঁশিয়ারি তেল আবিবের। ইউক্রেনে আবারও রাশিয়ার ড্রোন হামলা, ওডেসায় বিদ্যুৎবিহীন প্রায় ৩০,০০০ বাসিন্দা। মার্কিন সতর্কতার পরও রুশ ভূখণ্ডে আঘাত হানার পরিকল্পনা জেলেনস্কির। এবং ইন্দোনেশিয়ায় তীব্র বিক্ষোভের মুখে আইন প্রণেতাদের বিভিন্ন সুবিধা বাতিলের ঘোষণা, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি, প্রেসিডেন্টের চীন সফর বাতিল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার দূরে। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ এটি আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুলও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও কয়েকটি আফটার শক অনুভূত হয়, সেগুলোর মাত্রা ছিল ৪.৫ ও ৫.২। দুর্গম এলাকা হওয়ায় আকাশপথে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। গাজা সিটির উপকণ্ঠে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সেনারা শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হতে শুরু করেছে। শনিবার স্থানীয় সময় রাতে গাজার স্থল, আকাশ ও নৌপথে ব্যাপক হামলা চালানো হয়। এতে হামাসের মুখপাত্র আবু ওবেইদা সহ ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদার বাহিনীর আগ্রাসনের মুখে অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে গাজা সিটি ছাড়লেও দক্ষিণে কোনো স্থায়ী আশ্রয় নেই বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয়। প্রতিনিয়ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার উপত্যকাটির দেইর আর বালা শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদাকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সেনারা এবং শিনবেট গৃহ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা নিহত হয়েছেন। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। ইসরায়েলের সেনা প্রধান আওয়াল জামির বলেন, হামাসের বিরুদ্ধে আরও তীব্র অভিযান চালানো হবে, লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে, আরও সংরক্ষিত সেনা গাজায় পাঠানো হবে, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে থাকা হামাসের নেতৃত্বকেও নিশানা করা হবে বলে জানান তিনি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান সিন্ডি ম্যাককেন বলেন, ইসরায়েলের সামরিক অভিযান মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করবে, খাবারের সহজলভ্যতা সীমিত হবে এবং মানবিক কর্মীরা নিরাপদে কাজ করতে পারবেন না বলেও মনে করেন তিনি। মানবিক কর্মীরা কোনো লক্ষ্যবস্তু নয় উল্লেখ করে এই যুদ্ধাবস্থা অবিলম্বে শেষ করার আহ্বান জানান তিনি। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউ জানায়, আশ্রয় কেন্দ্র না থাকায় গাজা সিটি বাসিন্দারা দক্ষিণে যেতে পারছে না। স্থানীয় পরিষেবাও প্রায় অনুপস্থিত। এই পরিস্থিতি মানবিক সংকটকে আরও গভীর করছে বলে জানায় সংস্থাটি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফের কার্যালয়ে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা অনুপ্রবেশ করেছে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১১ কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় রোববার ইয়েমেনের রাজধানী সানার বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের কার্যালয়ে অনুপ্রবেশ করেন ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। উভয় সংস্থার মুখপাত্র আলাদা আলাদা বিবৃতিতে গণমাধ্যম সিএনএনকে এ তথ্য জানান। এতে সংস্থা দুটির কিছু কর্মী হাউথি বিদ্রোহীদের কাছে আটক রয়েছে বলে জানা যায়।
অভিযানের সময় কর্মী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রনবার্গ। এই আটক এবং কার্যালয়ে অনধিকার প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। গ্রনবার্গ বলেন, 2021 সাল থেকে ইয়েমেনে জাতিসংঘ, এনজিও ও সিভিল সোসাইটির কর্মীরা নিয়মিত আটক এবং নিপীড়নের শিকার হচ্ছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হাউথিদের এই কর্মপরিকল্পনার কড়া সমালোচনা করেন। বলেন, যারা জাতিসংঘের জন্য কাজ করছেন তাদের কোনো অবস্থাতেই লক্ষ্য করা, আটক করা বা নিপীড়ন করা যাবে না। তাদের অবিলম্বে ও শর্তবিহীনভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে জাতিসংঘের সংস্থাগুলো জানায়, কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। সৌদি আরবের ইয়ানবুর শহরের কাছে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জানায়, জাহাজের নাবিকরা প্রচণ্ড শব্দ শোনার পর জাহাজের কাছেই পানিতে কিছু ছিটকে পড়তে লক্ষ্য করেন। সংস্থাটি বলছে, হামলাটি ইয়েমেনের হাউথিদের সাম্প্রতিক কার্যক্রমের সঙ্গে মিলে যায়। এই ঘটনায় লোহিত সাগরে চলাচল করে জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হাউথিরা 2023 সাল থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে, তবে ইয়ানবুরের ঘটনায় তারা কোনো মন্তব্য করেনি। লেবাননের নাবাতিয়াহ গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় রোববার এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি সেনারা জানিয়েছে, হিজবুল্লাহর ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে দেশটির আল শাব এলাকায় একটি ভবন ধ্বংস হয়, যা হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতো। ইসরায়েলি সেনারা দাবি করে, এই ভবনে হিজবুল্লাহর এক সদস্য বসবাস করতেন, যাকে 1 সপ্তাহ আগে অভিযানে হত্যা করা হয়েছিল। আবারও ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওডেসার 4টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে 29,000 মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে তারা দেশটির গভীরে কোনো লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার পরিকল্পনা করছে। এদিকে সংঘাত বন্ধের আলোচনা চললেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপকে দায়ী করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। স্থানীয় সময় রোববার ইউক্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দেশটির ওডেসার 4টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎবিহীন হয়ে পড়েন হাজার হাজার বাসিন্দা। তবে ইউক্রেনের সেনাদের দাবি, 142টি ড্রোন হামলার 132টি ইট ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। এদিন ভলোদিমির জেলেনস্কি তার শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরস্কির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন হামলার পরিকল্পনা নিশ্চিত করেন। বলেন, এগুলো রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার ও পাইপলাইনের মতো অবকাঠামোকে লক্ষ্য করবে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধ চলার জন্য ইউরোপকে দায়ী করছেন। তিনি বলেন, ইউরোপের অস্ত্র সরবরাহ যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইউক্রেন যুদ্ধ এখনো দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। তিনি বলেন, যদি ইউক্রেন আত্মসমর্পণ করে তৎক্ষণাৎ যুদ্ধ শেষ করা সম্ভব হবে, তবে পরবর্তীতে দেশটি ঝুঁকির মুখে পড়বে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন ও পশ্চিমা প্রভাব মুক্ত হচ্ছে এশিয়ার রাজনীতি। সাংহাই সম্মেলনে আধিপত্যবাদের বিরুদ্ধে একজোট নেতারা। কূটনৈতিক সম্পর্কে বরফ গলছে চীন ভারতের। তীব্র বিক্ষোভের মুখে আইন প্রণেতাদের বেশ কিছু সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণার পাশাপাশি নিজের চীন সফরও বাতিল করেছেন তিনি। কয়েকদিন ধরেই সাংসদদের অতিরিক্ত ভাতা ও সুযোগ সুবিধা বন্ধের দাবিতে মাঠে নামেন দেশটির সাধারণ জনগণ। সহিংসতায় অন্তত 3 জনের প্রাণহানি হয়, জ্বালিয়ে দেওয়া হয় সরকারি স্থাপনা ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর।
ধোঁয়ায় ছেয়ে গেছে রাজধানীর আকাশ, আগুনে পড়ছে সরকারি ভবন আর রাজনীতিকদের বাসভবন। যে আন্দোলন শুরু হয়েছিল বাড়তি ভাতা আর সুযোগ সুবিধার প্রতিবাদে, তা কয়েক মিনিটের মধ্যেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। শুক্রবার মোটরসাইকেল চালক পুলিশের হাতে নিহত হওয়ার পর জ্বলে ওঠে জনরোষ, ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া জুড়ে। চলমান আন্দোলনের কথা মাথায় রেখে পূর্ব পরিকল্পিত চীন সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। পরিস্থিতি মোকাবেলায় রোববার প্রেসিডেন্ট প্রাসাদে সংবাদ সম্মেলনে তিনি জানান, আইন প্রণেতাদের বাড়তি ভাতা, বিদেশ সফর সহ নানা সুবিধা বাতিল করা হবে। তবে সহিংসতা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন সেনা ও পুলিশকে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নেতারা ঘোষণা করেছেন যে তারা ভাতার পরিমাণ এবং বিদেশি কাজের সফরে স্থগিতাদেশ সহ বেশ কয়েকটি নীতি বাতিল করবেন। এছাড়াও যে সংসদ সদস্যরা আগে মিথ্যা বিবৃতি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে প্রেসিডেন্ট প্যালেস ও মন্ত্রী পরিষদের সদস্যদের বাসভবনে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। জনরোষ এড়াতে অনেক কর্মকর্তা সরকারি গাড়ির বিশেষ নাম্বার প্লেট সরিয়ে সাধারণ নাম্বার প্লেট ব্যবহার করছেন। বিক্ষোভকারীদের নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনগুলো জানিয়েছে, শুধু ভাতা কমানোই যথেষ্ট নয়, গভীরতর রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর না হলে আন্দোলন চলবে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সরকারের কড়া অবস্থানকে অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কানাডার মন্ট্রিয়লে আজ পর্দা নামছে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ফোবানার। 3 দিনব্যাপী এই আয়োজনে ছিল উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাতে কানাডার মন্ট্রিয়লে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি ও আবু হানিফ শুভ। সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মীদের সঙ্গে। আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আছি এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কানাডার প্রতিনিধি আবু হানিফ শুভ। এখানে এই মন্ট্রিয়ল শহরে 39তম ফোবানার আসর বসেছে এবং 3 দিন ধরে এই আয়োজনের প্রতিনিধি আবু হানিফ শুভ। এখানে এই মন্ট্রিয়ল শহরে 39তম ফোবানার আসর বসেছে এবং 3 দিন ধরে এই আয়োজন চলছে। নানান রকম আয়োজন, হাজার হাজার মানুষের উপস্থিতি। আমি আমার সহকর্মী শুভর কাছে জানতে চাইবো যে শুভ, আপনি তো 3 দিনেই ফোবানায় ছিলেন, তো কেমন ফোবানা দেখলেন? ধন্যবাদ আপনাকে। এই গত 3 দিনের 39তম সম্মেলনটি মন্ট্রিয়লে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গত শুক্রবার। নাট্যকার মামুনুর রশিদ গালা নাইটের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সম্মেলনটি। এখানে উত্তর আমেরিকার অনেক গুণী শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত অনেক শিল্পীরাও পারফরমেন্স করছে। গত শনিবার দর্শকদের উপচে পড়া ভিড় ছিল, সবাই খুব আনন্দ করেই উপভোগ করেছেন, পুরো সম্মেলনটি উপভোগ করছেন এখনো। তো এখানে প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসায়ী, তারা বিভিন্ন স্টল নিয়ে বাংলাদেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে এমন অনেক পণ্যের পসরা নিয়ে বসেছেন। আমি দোকানিদের সাথে আলাপ করেছি, তারা আমাকে যেটা বললেন যে তারা খুব সাড়া পাচ্ছেন, অনেক বেচাকেনা হয়েছে, যারা দর্শক এসছেন তারা অনেক কেনাকাটা করেছেন, তারা খুবই আনন্দিত। এবারের আয়োজনটা একটু ভিন্ন ছিল, সবাই আমাকে যেটা বললেন যে এবার তারা খুব মানে আনন্দ নিয়ে উপভোগ করছেন। তো সাকি, আপনি তো এখানে আছেন, দেখলেন, আপনিও সবকিছু মিলিয়ে এখন আপনি এবারে নতুন প্রজন্মকে নিয়ে এবারের ফোবানার আয়োজনটা কেমন দেখলেন? জি, আমি যদি বলবো যে এবারের ফোবানার আয়োজন বরাবরই তারা বলে থাকেন যে নতুন প্রজন্মকে তারা খুব গুরুত্ব দিচ্ছে। তো এবারেও আমরা দেখেছি যে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে নাচ এবং গানের পরিবেশনা, সেখানে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এবং তারা খুব গুরুত্বের সঙ্গেই উপস্থাপিত হয়েছে। এবং এখানে এই আয়োজনে প্রথমবারের মতো একটি থিম সঙ্গীত হয়েছে, যেটি 6 বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত কবির বকুল লিখেছেন, দিনার জাহান মুন্নি এটিকে কণ্ঠ দিয়েছেন এবং সেখানেও কিন্তু নতুন প্রজন্মের শিল্পীরা গেয়েছেন এবং নেচেছেন এই থিম সঙ্গীতের সঙ্গে। এবং মন্ট্রিয়ল শহর, এবং শুধু মন্ট্রিয়ল নয়, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোও কিন্তু এখানে এসেছে। প্রায় 40টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন এই ফোবানায় এসেছে। সো আমি এখানে যে অনেক শিল্পীরা এসেছেন, তারা গান করবেন। আজকেও শেষ দিনে কিছুক্ষণ পর হয়তো পর্দা নামছে, সেখানেও অনেক জনপ্রিয় এবং
এবং কিংবদন্তি শিল্পীরা রয়েছেন। তো তাদের কয়েকজন আমাদের সঙ্গে আছেন, আমরা একটু কথা বলি তাদের সাথে। আমি একটু কথা বলবো আমাদের বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সোলসের সেই ভোকালিস্ট তপন চৌধুরী। তিনি এখন অনেকটা সময়ই মন্ট্রিয়াল শহরে থাকেন, বাংলাদেশেও থাকেন, সারা পৃথিবীতেই উনি গান গেয়ে বেড়াচ্ছেন। আমরা মন্ট্রিয়ালে তাকে পেয়েছি। তপন চৌধুরী এই ফোবানায় কিছুক্ষণ পরেই গান গাইবেন। আপনার কেমন লাগছে এবারে ফোবানা? আপনিও 3 দিন ছিলেন। ফোবানা নিজের শহরে হচ্ছে। প্রথমে আগে সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে সবাইকে আমার ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ফোবানা আসলে এখানকার বাঙালিরা সবাই খুব উপভোগ করেন এবং ঈদের মতন অনেক আনন্দ উপভোগ করেন। সো আমার শহরে হচ্ছে অবশ্যই থাকবো, যেহেতু এখানে আমি থাকি এখন। সো আপনারা জানি খুশি হবেন যে খুব ভালো একটা ফোবানা এখানে হয়ে গেল এবং আরও বাকি আছে কিছুটা, আর আমি কিছুটা পারফর্ম করার সুযোগ পাচ্ছি, সেই জন্য ভালো লাগছে সবকিছু। অনেক ধন্যবাদ তপন চৌধুরী, আপনার সঙ্গে দেখা হলো ভালো। আমরা দেখেছি যে আমাদের সংবাদে মডেল এবং নৃত্যশিল্পী আহসান ভাবনা, তিনি কিন্তু গতকালকেই তার পারফরমেন্স ছিল, আজকে তাকেও আমরা পেয়েছি। ভাবনা একটু আসবেন এবং বলবেন যে এই ফোবানায় আপনি এসেছেন। ফোবানা কি আপনার প্রথম আসা এই ফোবানায়? জি, আমার এই ফোবানাতে প্রথম আসা, এবার আমি প্রথম এসেছি বাংলাদেশ থেকে। তো খুবই ভালো লাগছে, এরকম একটা ভিন্ন একটা প্রোগ্রাম আপনার দেশে একরকম মানে পারফর্ম আমরা করি, এবং এই যে আমি যে কানাডাতে এসেছি, কানাডা এসে প্রোগ্রাম করছি, মনেই হচ্ছে না যে আমি মানে বাংলাদেশে নেই। মানে এখানে এসে সব বাংলাদেশি আমাদের যারা ভাই বোনেরা আছে সবাই অনেক এনজয় করছে। স্পেশালি 39 ফোবানা এবার প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে, বেস্ট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাবনা। আমরা বলছিলাম নতুন প্রজন্মের কথা, আমাদের নতুন প্রজন্মের কিছু প্রতিনিধি এখানে আছেন, একটু আসবেন আপনারা কাছাকাছি। ফোবানায় এসেছেন, অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, তো কেমন লাগছে? জি, আমাদের দুজনের অনেক ভালো লাগছে, আমাদের অনেক মজা পাচ্ছি। এখানে বাংলাদেশের কালচার আমরা শিখতেছি, দেখতেছি। আমরা অনেক খুশি এখানে আসতে। ইটস আ ভেরি নাইস এক্সপেরিয়েন্স। অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। মুন হাই আছেন, মুন হাই তিনি গান গেয়েছেন, তিনি নাচ করেছেন। তো মুন হাই যুক্তরাষ্ট্রের এবং উত্তর আমেরিকার খুব একটি সুপরিচিত একজন নতুন প্রজন্মের প্রতিনিধি। মুন, কেমন লেগেছে আপনার? আমার এবছর ফোবানা এসে খুব ভালো লেগেছে, প্রতি বছর আসি, এবছর খুব ভালো হয়েছে মন্ট্রিয়ালে। আমার সেকেন্ড টাইম মন্ট্রিয়ালে ফোবানাতে আসছে, আর ইনশাআল্লাহ সব ফোবানায় আমি পার্টিসিপেট করব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এবং আমার সহকর্মী আবু হানিফ শুভ, আমরা 3 দিন ধরে এই উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজনের অনুষ্ঠান সংবাদ সংগ্রহ করেছি। এই ছিল, আর কিছুক্ষণ পর যে 39তম ফোবানা, মন্ট্রিয়াল ফোবানার পর্দা নামবে, তার সর্বশেষ খবর। আবু হানিফ শুভর সঙ্গে আমি হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, মন্ট্রিয়াল, কানাডা। ক্যানাডার মন্ট্রিয়াল থেকে যুক্ত হয়ে সহকর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ফোবানার খবর জানাচ্ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা নয়, অংশীদারিত্বের বার্তা দিয়েছে চীন ও ভারত। সাংহাই সহযোগী সংস্থা এসসিওর চলমান সম্মেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য সব পক্ষের ঐক্যমত গঠন করা, এমনটাই মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার সম্মেলনে 20টি দেশের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এতে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। চীনের তিয়ানজিন শহরে চলছে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর শীর্ষ সম্মেলন। 2 দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেন। সম্মেলনের সবচেয়ে আলোচিত বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে। প্রেসিডেন্ট শি জানান, ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়ন সহযোগী। সীমান্ত ইস্যু দিয়ে সামগ্রিক সম্পর্ককে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। জবাবে মোদী জানান, পারস্পরিক আস্থা ও সম্মান বজায় রেখে বাণিজ্য ঘাটতি কমানো ও সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় ভারত। বৈঠক শেষে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, সম্পর্কের ভিন্নতা কখনোই যেন দ্বন্দ্বের রূপ না নেয়, সে বিষয়ে 2 নেতা একমত হয়েছেন। এশিয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ভারত চীনের সহযোগিতার উপর বলেও মন্তব্য করেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবমুক্ত হতে যাচ্ছে এশিয়ার রাজনীতি।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এবারের সম্মেলনে বিশ্বের 20টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণ সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন ও রাশিয়ার গণমাধ্যম দাবি করছে, বৈশ্বিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাব মোকাবেলায় সহযোগিতা করবে এই সম্মেলন। বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কারণ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন কেন্দ্র করে 7 বছর পর চীন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে নয়াদিল্লি বেইজিং এর সাথে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মোদী। সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বেইজিংয়ের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে নয়াদিল্লিকে দাঁড় করানোর আশায় কয়েক দশক ধরে অত্যন্ত পরিশ্রম করেছে ওয়াশিংটন। তবে এখন সে আশার গুড়ে বালি দেখা যাচ্ছে, কারণ গত কয়েক মাসে উভয় দেশই পারস্পরিক পর্যটন ভিসা বিধিনিষেধ তুলে নিয়েছে। পাশাপাশি ভারতের নাগরিকদের জন্য তিব্বতে তীর্থযাত্রা আবার চালু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশটিতে ডাকযোগে পার্সেল পাঠানো বন্ধ করেছে ভারত এবং ইউরোপের কয়েকটি দেশ। এছাড়া ট্রাম্পের বিতর্কিত পররাষ্ট্র নীতির কারণে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গুরুত্ব কমছে বলে মনে করেন বিশ্লেষকরা, কারণ বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসার পাশাপাশি পুরনো মিত্রদের সমালোচনা করে নতুন সংকটের জন্ম দিয়েছেন তিনি। আবার গাজা যুদ্ধে নির্লজ্জভাবে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে দেশটি। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায়, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আধিপত্য কমছে এবং চীন ও ভারতের প্রভাব বাড়ছে, কারণ দ্বৈরথ ভুলে সম্পর্ক উন্নয়নের প্রতি মনোযোগ দিয়েছে দেশ দুটি। সাংহাই সম্মেলনে নেতাদের অংশগ্রহণ সেই ইঙ্গিতই দিচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথা আরও বাড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া, সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ। আন্দোলনে কট্টর ডানপন্থী সম্পৃক্ততার অভিযোগ সরকারের। যুক্তরাষ্ট্রে নির্বাচন পদ্ধতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। এর পাশাপাশি ডাকযোগে ভোট গ্রহণ সীমিত করার পরিকল্পনার এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিরুদ্ধেও কথা বলেন তিনি। তবে মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে নির্বাচনী আইন পরিবর্তনের ক্ষমতা দেয় না, তাই ট্রাম্পের ঘোষিত নির্বাহী আদেশ আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বলে জানান আইন বিশেষজ্ঞরা। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে একের পর এক পদক্ষেপ প্রতি ঘোষণায় তিনি জানালেন, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে কড়াকড়ি পদক্ষেপের পরিকল্পনা রয়েছে তার। আসন্ন নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করার কথা জানান তিনি। বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু হয় সেজন্যই এই পদক্ষেপ নেবেন। এর পাশাপাশি ডাকযোগে ভোট গ্রহণ সীমিত করার পরিকল্পনা রয়েছে তার। অসুস্থ কিংবা বিদেশে অবস্থানরত সেনাদের জন্যই কেবল এই সুবিধা রাখা হবে। শুধু তাই নয়, ইলেকট্রনিক ভোটিং মেশিন বাদ দিয়ে শুধু কাগজের ব্যালট চালুর কথাও বলেছেন ট্রাম্প। তবে আইন বিশেষজ্ঞদের মতে, মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে নির্বাচনী আইন পরিবর্তনের ক্ষমতা দেয় না। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব রাজ্যগুলোর হাতে এবং কংগ্রেস চাইলে সেটি নিয়ন্ত্রণ করতে পারে। তাই ট্রাম্পের ঘোষিত নির্বাহী আদেশ আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আসন্ন 2026 সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক আঙ্গনে উত্তাপ বাড়ছেই। সমর্থক শিবিরে উৎসাহ থাকলেও আইনগত চ্যালেঞ্জ পেরিয়ে এই প্রস্তাব কার্যকর করা সম্ভব হবে কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভোটার তালিকা নিয়ে বিতর্কে উত্তপ্ত ভারতের রাজনীতি। কংগ্রেসের অভিযোগ, গুজরাটের তালিকায় অন্তত 62 লাখ ভুয়া ভোটার যুক্ত করা হয়েছে। নামের বানান পরিবর্তন আর ঠিকানা বদলিয়ে অনেককে ভোটার বানানোর দাবি করে দলটি। বিহারের সমাবেশে আবারও বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরু, মহারাষ্ট্রে 1 লাখের বেশি ভুয়া ভোটারের তথ্য থাকার দাবি তাদের। এদিকে কংগ্রেসের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভোট চুরি করছে। সম্প্রতি কংগ্রেসের এমন অভিযোগে উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। সেই আগুনে এবার ঘি ঢাললেন গুজরাট কংগ্রেস সভাপতি অমিত ছাবরা। তার দাবি, গুজরাটে ভোটার তালিকায় অন্তত ৬২ লাখ সন্দেহভাজন বা ভুয়া নাম রয়েছে। নবসারী লোকসভা আসনের ৮৪ বিধানসভা থেকেই প্রায় ৩০,০০০ সন্দেহভাজন যুক্ত হয়েছেন বলে দাবি তার। নামের বানান পরিবর্তন, ঠিকানা বদলিয়ে তাদের যুক্ত করা হয়েছে বলে জানান অমিত। এদিকে বিহারে ভোটার অধিকার যাত্রার সমাবেশে আবারও বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, ভুয়া ভোটার সংযোজন করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বেঙ্গালুরু, মহারাষ্ট্রে ১ লাখের বেশি নকল ভোটারের তথ্য পাওয়ারও দাবি করেন তিনি। রাহুল বলেন, ভোটাধিকার কেড়ে নেয়া মানে সংবিধানের ওপর আঘাত। এদিকে কংগ্রেসের দাবি প্রত্যাখ্যান করেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র যজ্ঞেশ দাভের দাবি, সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। বলেন, ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের তত্ত্বাবধানেই হালনাগাদ হয়, এখানে বিজেপির কোনো হস্তক্ষেপ নেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আবারও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ১ জন। বন্যার ভয়াবহতায় ভেঙে গেছে বহুতল ভবন, উপড়ে গেছে গাছপালা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার অভিযান এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আকস্মিক বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড ভূস্বর্গ কাশ্মীর। শান্ত স্নিগ্ধ অঞ্চলটিতে গেলে এখন চোখে পড়বে প্রকৃতির ভয়াবহতা। ডোডা জেলায় আকস্মিক বন্যায় ভেঙে গেছে ঘরবাড়ি, দোকানপাট, উপড়ে গেছে গাছপালা। রামবান জেলায় ঘটেছে হতাহতের ঘটনা। রোববার রাজগড় তেহসিলে আকস্মিক বৃষ্টির পর ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, এসডিআরএফ ও স্বেচ্ছাসেবী দলগুলো মিলে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জনজীবনে বেড়েছে দুর্ভোগ। বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকজন মারা গেছে। এই রাস্তাটি একটি সাধারণ প্যাসেজ এবং এখনই রাস্তা পার হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। রাজ্যপালের কার্যালয় থেকে জানানো হয়েছে, ত্রাণ কার্যক্রম ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। লখনৌ শহরের উত্তর দিকে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে একটি বাড়ির দেয়াল ধসে যায়। জেলা ম্যাজিস্ট্রেট জানান, আহতদের 3 জন প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত। অন্য 2 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মিশরের যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 94 জন। দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানায়, পশ্চিম ভূমধ্যসাগরীয় প্রদেশে মাথরু থেকে কায়রো যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে অন্তত 7টি বগি ট্রেন থেকে ছিটকে যায়, যার মধ্যে অন্তত 2টি বগি উল্টে যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 2 বাংলাদেশি শিক্ষার্থীর। স্থানীয় সময় শনিবার গভীর রাতে নিউ ক্যাসলের মেফিল্ড এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় মারা যায় 2 বন্ধু। নিহতরা হলেন আদিব ও মাহিম। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 4 জনই ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসলের শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় গত মাসেও অস্ট্রেলিয়ার বাংলাদেশি শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়। আন্তর্জাতিক সময়। অস্ট্রেলিয়া জুড়ে অভিবাসন বিরোধী বিক্ষোভ করছে হাজারো মানুষ। অনেক জায়গায় সংঘাতের ঘটনাও ঘটেছে। মার্চ ফর অস্ট্রেলিয়া ব্যানারে রোববার এই বিক্ষোভ হয়েছে সিডনি, মেলবোর্ন সহ অন্যান্য বড় বড় শহরগুলোতে।
বিরোধী দলের অনেক রাজনীতিবিদও সমাবেশে যোগ দেন। শুধুমাত্র সিডনিতে রাস্তায় নামেন প্রায় ৮০,০০০ মানুষ। পুলিশ জানায় শহর জুড়ে শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সরকার কট্টর ডানপন্থী সম্পৃক্ততা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে এই বিক্ষোভের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের দ্রুত বিতরণে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ আটকে দিয়েছেন মার্কিন আদালত। ফলে অভিবাসীদের গণহারে দেশে পাঠানোর পরিকল্পনায় ধাক্কা খেলেন ট্রাম্প। বিচারক তার রায়ে বলেন, এই নীতির মাধ্যমে যথাযথ আইনি সুযোগ না দিয়েই কোনো মানুষকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এর মধ্যে এমন ব্যক্তিরাও থাকতে পারেন যারা প্রমাণ করতে পারতেন যে তারা 2 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগে মেক্সিকো সীমান্তের কাছে আটক হওয়া অভিবাসীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো। 2 সপ্তাহ অবস্থান করা অভিবাসীদের পাঠানো হতো নিজ দেশে। তবে এখন 2 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানকারী অভিবাসীদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন শুরু করেছে ভিয়েতনাম। এ উপলক্ষে রাজধানীর হানয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীর, যেখানে ভিয়েতনাম তাদের আধুনিক সামরিক প্রযুক্তি তুলে ধরেছে। 8 দশকের অগ্রযাত্রা স্মরণে সাজানো এই প্রদর্শনীতে দেশের নিজস্ব উৎপাদিত রাডার, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মানববিহীন যুদ্ধ বিমান পর্যন্ত দেখানো হয়েছে। নাগরিকরা গর্ব নিয়ে বলছেন, দেশ এখন প্রযুক্তিগত দিক থেকে আত্মনির্ভরশীলতার নতুন উচ্চতায় পৌঁছেছে। স্বাধীনতার ৮০তম বছরে পদার্পণ করতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। আগামী 2 সেপ্টেম্বর পালিত হবে দেশটির স্বাধীনতা দিবস। এই উপলক্ষে রাজধানী হানয়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। পতাকা ডিজাইনের পোশাক পরে হাতে জাতীয় ফুল পদ্ম নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছেন অনেক দর্শনার্থী। তবে অনুষ্ঠানের মূল বিষয় দেশটির অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে তার প্রদর্শনী। 80 বছরের অর্জন শীর্ষক প্রদর্শনীতে আছে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র সহ আধুনিক প্রযুক্তি, রাডার সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে মানববিহীন বিমান সবই আছে প্রদর্শনীতে। ভিয়েতনামের সামরিক বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তি তুলে ধরছে দেশবাসীর সামনে। কর্মকর্তারা বলছেন, এই অস্ত্রশস্ত্র যুদ্ধের জন্য নয়, বরং শান্তি ও সীমান্ত সুরক্ষার স্বার্থেই বানানো হয়েছে। হানয়ের বাসিন্দারা প্রদর্শনীতে এসে সেনা সদস্যদের সঙ্গে ছবি তুলেছেন। ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্রবাহী যানবাহনের পাশে দাঁড়িয়ে গর্বের অনুভূতি প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, দেশের প্রতিরক্ষা শিল্পের দ্রুত অগ্রগতিতে রাষ্ট্র ও সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা বেড়েছে। ভিয়েতনামের অর্থনীতি আর প্রতিরক্ষা প্রযুক্তিতে 80 বছরের অর্জন তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। আমরা এখন বহু অস্ত্র ব্যবস্থা নিজস্বভাবে তৈরি করতে পারছি। এটি আমাদের দেশের প্রতি, সরকারের প্রতি এবং সেনাবাহিনীর প্রতি আস্থা আরও বাড়িয়েছে। প্রযুক্তি আমদানি ও দেশীয় উৎপাদনের সমন্বয়ে প্রতিরক্ষা খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে দেশটি। নাগরিকদের বিশ্বাস, এই সাফল্য জাতীয় গর্বের পাশাপাশি অর্থনীতিকেও আরও এগিয়ে নেবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরকারের সর্বোচ্চ নীতিগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। আগামী কয়েক বছরের মধ্যে প্রতিটি সেক্টরে এআই প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিগত বিপ্লব ঘটাতে যায় দেশটি, আর এর জন্য বড় আকারের বাজেটও বরাদ্দ করা হয়েছে। তবে দেশটির এআই সম্পর্কিত বাণিজ্যে মার্কিন শুল্ক নীতিই হয়ে উঠছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আলোচনার শীর্ষে। গবেষণা ও প্রয়োগের দিক থেকে এরই মধ্যেই শীর্ষ দেশগুলোর তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের মধ্যে এআই ও উদ্ভাবনী 30টি প্রধান প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। হিউম্যানয়েড রোবট, এআই চিপ, অটোমোবাইল, ড্রোন, কে বিউটি, কে ফুড সহ নানা খাতকে রূপান্তরিত করবে প্রকল্প। বিশেষ করে শ্রমিক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি বিশ্বাস করি শ্রমিক ঘাটতি সমাধানে এআই কার্যকর ভূমিকা রাখবে, কারণ যে কোনো কর্মী সহজ কমান্ড দিয়েই মেশিন পরিচালনা করতে পারবেন। তবে এমন সময়ে মার্কিন শুল্ক নীতি দক্ষিণ কোরিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এর প্রভাব রফতানি খাতেও পড়তে পারে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। শুল্ক বৃদ্ধি পেলে পণ্যের দাম বৃদ্ধি পাবে, এই জন্য তারা রপ্তানি আয় সেটা কমে যাওয়ার একটা আশঙ্কা করছে। প্রেসিডেন্ট লি জে-মিয়ং ঘোষণা দিয়েছেন, এআই হবে দেশটির টপ পলিসি প্রায়োরিটি বা শীর্ষ নীতিগত অগ্রাধিকার। এরই অংশ হিসেবে সরকার এআই ইনোভেশন প্রকল্পে $524.2 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় বরাদ্দ। বিশ্ব প্রযুক্তিতে এখন দক্ষিণ কোরিয়ার ভীষণ মিশন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। 2030 সালের মধ্যে 10 লাখ এআই বিশেষজ্ঞ তৈরি করা
এআই প্রযুক্তিকে উৎপাদনশীলতা বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক মেরুদণ্ড আরও শক্তিশালী করাই হচ্ছে মূল লক্ষ্য। তবে এদিকে বর্তমানে এআই এর বাণিজ্যিক রূপরেখার স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 250, আহত 5 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, হতাহত বাড়ার শঙ্কা। গাজা সিটি দখল নিতে মরিয়া ইসরায়েল, স্থল, আকাশ ও নৌপথে একযোগে চলছে হামলা। হামাসের মুখপাত্র সহ 78 ফিলিস্তিনি নিহত, তীব্র অভিযানের হুঁশিয়ারি তেল আবিবের। এবং ইউক্রেনে আবারও রাশিয়ার ড্রোন হামলা, ওডিশায় বিদ্যুৎহীন প্রায় 30,000 বাসিন্দা। মার্কিন সতর্কতার পরও রুশ ভূখণ্ডে আঘাত হানার পরিকল্পনা জেলেনস্কির। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়ের।